আমরা আজকে চুয়াডাঙ্গা থেকে 4 জন বেরিয়ে পড়েছি পাবনার উদ্দেশ্যে। চুয়াডাঙ্গা থেকে মুন্সিগঞ্জ, আলমডাঙ্গা, খাজানগর, কুষ্টিয়া, ঝিনাইদহ হয়ে আমরা পাবনায় যাব মোটরসাইকেলে করে। যাত্রাপথে আমাদের সাথে কি কি ঘটলো সকল মজার ঘটনা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পাবনা। আমাদের রকি ভাই একটু সমস্যা হয়েছে, তাই আমরা যাচ্ছি ডক্টরের সাথে দেখা করাইতে। তো চলুন যাওয়া যাক। আমরা আজকে যাচ্ছি পাবনা শহরে। চুয়াডাঙ্গা থেকে পাবনা শহরের দূরত্ব প্রায় 78 কিলোমিটার, কিন্তু আমরা যেহেতু সড়ক পথে ভ্রমণ করব, এর দূরত্ব 90 থেকে 95 কিলোমিটার হয়ে যাবে। চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে পাবনা যেতে সময় লেগে যাবে 3 ঘন্টা বা তার অধিক। আমাদের চুয়াডাঙ্গা থেকে বেরানোর কথা 10টার সময় হলেও আমরা প্রায় 2 ঘন্টা দেরিতে বের হই। গ্রাম দিয়ে আমরা মুন্সিগঞ্জ যাচ্ছিলাম, আর গ্রামের এই একটা অসুবিধা, বৃষ্টি হলে রাস্তায় পানি বেঁধে থাকে। আমরা চুয়াডাঙ্গা থেকে 4 জন বের হলেও কুষ্টিয়া থেকে আমাদের সাথে আরো একটি বড় ভাই যোগ হবে। এইখানে আমাদের আরো 5 মিনিট ওয়েট করা লাগে, কারণ গাড়ি থেকে ইট লাগাইতেছিল রাস্তা ব্লক করে রেখে। যেহেতু নাইম ভাই আমাদের জন্য কুষ্টিয়ায় ওয়েট করতেছে, তাই আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি কুষ্টিয়ার উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা সরাসরি পাবনাতে যাব। রাস্তা এখন ফাঁকা, বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। চুয়াডাঙ্গা শহর ছাড়িয়ে এখন আমরা আলমডাঙ্গার পথে। আজকে শুক্রবার হয়, এই রোডে বাইক চলাচল করে খুব মজা পাচ্ছিলাম, কারণ খুব একটা যানজট ছিল না আর রাস্তা ফাঁকা ছিল বললেই চলে। কিন্তু একটু যেই দেখি রেল গেট পড়ে গেছে, তো এখানে আমাদের ওয়েট করা লাগে বেশ খানিকক্ষণ। গেট খুলে দেওয়ার সাথে সাথে আবারও আমাদের যাত্রা শুরু করে দিই। খুবই অল্প সময় আমরা আলমডাঙ্গায় পৌঁছায় যাই। চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দূরত্ব কিন্তু 20 কিলোমিটার, আর আমরা 30 থেকে 40 মিনিটের ভিতরে আলমডাঙ্গায় পৌঁছায় যাই। আর এই সেই আলমডাঙ্গার পশুর হাট, এটা খুবই বিখ্যাত। আলমডাঙ্গায় লাল ব্রিজ আর পশুর হাট খুবই বিখ্যাত। এখন আমরা আলমডাঙ্গা পার হয়ে খাজানগরের দিকে যাচ্ছি। এই এলাকা একটু গ্রামীণ, রাস্তার পাশে ক্ষেত, গাছপালা, যা দেখে চোখ জুড়িয়ে যায়। 25 থেকে 30 মিনিট গাড়ি ড্রাইভ করার পর আমরা পৌঁছায় যাই খাজানগরে। আলমডাঙ্গা থেকে খাজানগর 21 কিলোমিটার প্লাস হবে, বাট রাস্তা একদম পরিষ্কার থাকার কারণে আমাদের অল্প সময়ে আমরা পৌঁছায় যাই খাজানগরে। খাজানগরের রাস্তার যা বেহাল অবস্থা, আর বৃষ্টির পানিতে রাস্তাটা একদম ডুবে গেছে, আর যে ভাঙাচোরা আর গর্ত হয়ে গেছে, পানিতে লোড। এখান থেকে যে কি কষ্ট করে পার হয়েছি তা আমরা এই 4 জনই জানি। খাজানগর একটি বিশাল শিল্পনগরী। খাজানগর আউল চারা নিয়ে গড়ে ওঠা, চাল কল থেকে প্রাপ্ত উন্নত মানের চাল 38টির বেশি দেশে রপ্তানি করা হয়। আমাদের চুয়াডাঙ্গা জেলার আবহাওয়া বেশ সুন্দর ছিল। কুষ্টিয়া মানে যেতেই দেখি মেঘলা মেঘলা ভাব চলে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমরা তো টেনশনে পড়ে গেছিলাম যে রাস্তার মাঝে বৃষ্টি না শুরু হয়ে যায়। এরপর আমরা নাইম ভাইয়ের বাসার দিকে যাই। নাইম ভাইয়ের বাসায় একটু রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিব পাবনার উদ্দেশ্যে। ভাইয়ের বাসায় যে দেখে এখানে ফিশ ট্যাঙ্ক করে রাখছে অনেক বড়, এবং এখানে অনেক সুন্দর সুন্দর মাছও ছিল। আমরা খুব সুন্দরভাবে মাছগুলোর ভিডিও করতেছিলাম, দারুণ লাগতেছিল। মাথায় দে, হেলমেট মাথায় দে, কেমন লাগে? তো টুপি মাথায় যে সুন্দর লাগছিল, হেলমেট মাথায় দিয়ে তো টুকাই টুকাই লাগবে। তুই মাথায় দে, দেখি কেমন লাগে তোর। নাইম ভাইয়ের এলাকার ছোট ভাই ব্রাদারদের সাথে একটু মজা করার পর আমরা আবারও বেড়াই পড়ি আমাদের পাবনার উদ্দেশ্যে। নাইম ভাইয়ের বাসায় যাওয়াতে নাইম ভাই আমাদেরকে বেশ কিছু জিনিস গিফট করে। একটি হ্যান্ডব্যান্ড, একটি মাউথ ফ্রেশনার ও একটি সানগ্লাস আমাদেরকে গিফট করে, সবাইকে, আমাদের 4 জনকেই দেয়। আমরা এখন আছি কুষ্টিয়াতে। আমরা এখান থেকে যাব ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে পদ্মাচর পার করব, পদ্মা নদী। তারপরে আমরা যাব সরাসরি পাবনাতে। তার আগে আমরা ব্রিজে একটু দাঁড়াবো, সকলে মিলে ছবি উঠবো, কিছু ভিডিও করব, তারপরে আবারও রওনা দিব। এই ব্রিজের এখান থেকে এই লোকেশনটা জাস্ট একটিবার দেখুন, ওয়াও কি সুন্দর লাগতেছে। ব্রিজের ওপরে আমরা অনেক কয়টা রিলস ভিডিও মেক করি, ওইটা আমরা পরবর্তীতে পোস্ট করব, ব্লগে ওইটা দেখাইনি। তারপর কিছুক্ষণ রাইড করার পর আমরা পৌঁছাই শিলাইদহ পদ্মাচরে। এখান থেকে আমরা বোটে করে পার হব এবং পাবনার দিকে রওনা দিব। আমি যাইতে হবে টলারে। কেন আমার তো কইল যে শুকি শেষ। এখন যাবো আমরা ওই পারে, ওই পারে, ওই যে পারে।
তারপর আমরা এক এক করে বাইকগুলো লাগাই এবং এখানে আমাদের নৌকায় উঠবার জন্য একজন প্রতি 40 টাকা করে দেওয়া লাগছে এবং এক্সট্রা একটা মোটরসাইকেল প্রতি 40 টাকা করে দেওয়া লাগছে। আমরা মোট 5 জন ছিলাম এবং 3টা মোটরসাইকেল, মোট 8। 40 টাকা করে 320 টাকা করে আমাদের দেওয়া লাগছে। টাকা পয়সা দেওয়ার পরে আমরা এক এক করে নৌকায় আমাদের মোটরসাইকেলগুলো তুলি। এখন আমরা নৌকায় উঠবো, নৌকা দিয়ে আমরা পদ্মা পার হব। ভালোভাবে সব কয়টা গাড়ি বোটে তোলার পর আমরা সকলে উঠে যাই এবং আমাদের বোটটা এখান থেকে ছেড়ে দেয়। এখান থেকে ওই পাশে আমাদের বোট পৌঁছাইতে টাইম লাগে 40 মিনিট সামথিং। মুখ শুকিয়ে গিয়েছে ভাই। গাড়িটা লাগাতে আপনার কি কেমন হয়েছিল বলে? আমি নিজে পদ্মা পার হয়েছি 2-3 বার, আমি একা পার হয়েছি বাইক নিয়ে এই ফার্স্ট টাইম, এই জন্য নার্ভাস ফিল করতেছিলাম এবং ভয়ও কাজ করতেছিল। যাই হোক, লোকেশনটা দেখেন, জাস্ট ওয়াও, কি লোকেশন, এত সুন্দর লোকেশন, জাস্ট কি বলবো। আর এই লোকেশন জাস্ট এখানে না আসলে ফিল পাবেন না, কোথাও পাবেন না যে ফিলটা এইখানে মারাত্মক লোকেশন। আর এই যে ভিউ আর যে সুন্দর ছবি, এখানে যে কটা ছবি ক্লিক করা হয়েছে সেই কটাই মারাত্মক, একদম মাথা নষ্ট ছবি হচ্ছিল ভাই। আমি অনেক ব্লগারদের দেখছি যে লঞ্চে বা নৌকায় বাইক তোলার সময় তাদের মুখ পান তাকানো যায় না, একদম চুপ সিটটুকুন হয়ে যায়। কেন যায় সেটা আজকে বুঝছি। মারাত্মক ভিউ, আর এই ভিউতে যে কটা ভিডিও মেক করতেছিলাম অসাধারণ হচ্ছিল আমার, এবং হৃদয় ভাইয়ের 2-একটা ক্লিপ অ্যাড করে দিয়েছি উইথাউট এডিট ছাড়া। দেখেন রেজাল্টটা দেখেন, এবং এডিটিং যদি করা হয় তাহলে ভাবেন এই ভিডিওটা কেমন হবে। মারাত্মক লোকেশন, মারাত্মক ভিউ এবং মারাত্মক ভিডিওর রেজাল্ট। পদ্মার বুক এক বিষময়ের নাম পদ্মার চর জিলাদাহ ব্লক, যেখানে নদীর স্রোত যেমন প্রাণ এনে দেয় তেমনি ভাঙন নিয়ে আসে ভয়। এর যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা পদ্মার চরে না আসলে আপনারা কখনো বুঝবেন না। পদ্মার বুক জুড়ে গড়ে ওঠা এই বিশেষ চর অঞ্চলে প্রত্যেক দিন হাজারো মানুষ আসে ছবি উঠতে, ভিডিও করতে অথবা নদী পার হতে, ঠিক যেমন আমরা এসেছি। নদী পার হওয়ার পর বাইকগুলো সাবধানে লাগাইনি, তারপর হৃদয় ভাইকে দিই বাইক চালানোর জন্য। তারপর কিছু কিলোমিটার রাইড করার পর অবশেষে আমরা পৌঁছাই গেছি পাবনায়। বাইক নে, হ্যাঁ এদিক তাকাও, পাবনা হসপিটালে হবে না, এটাই হওয়া মানসিক হবে না, এটাই। যাই হোক, আমরা মজা করতেছিলাম। আমাদের পাবনা জেলাতে আসার মূল উদ্দেশ্য একটি, আমরা একটা ফোন বাই করব। তো যার কাছ থেকে বাই করব তার বাসা হচ্ছে পাবনা জেলাতে, ঠিক আছে, এই জন্য আমরা এখানে এসেছি। আমরা এখন যাব টার্মিনালে, ওইখানে আমরা ওয়েট করব, ভাই আসবে, ফোনটা দেখবো, আমাদের সবকিছু ঠিকঠাক যদি থাকে আমরা পেমেন্ট করে ফোন নিয়ে আমরা চলে যাব। তো চলুন যাওয়া যাক টার্মিনালের এখানে এসে হয়ে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের অনেক সময় ভয় করতেছিল, এটাই হলো বৃষ্টি। তো শুরু হয়েছে তো হয়েছেই, বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই। আমরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে পাবনা জেলা ঘুরে বেড়াচ্ছি। আমরা যার কাছ থেকে ফোন বাই করবো সে চলে এসেছিল, অল্প অল্প হালকা বৃষ্টিও পড়তেছিল। তারপরেও আমরা যাই, এখান থেকে 1 কিলোমিটার দূরে পাশে একটা চায়ের দোকান ছিল, ভাই ওখানে আসতে বললো, ভাইও চলে আসলো। আমরা গেলাম, যে ফোনটা দেখতেছিলাম, আমাদের রকি ভাই ফোনটা চেক করলো, চেক করে সব ঠিকঠাক আছে। এবার আমি হাতে নিলাম, নিয়ে আমিও দেখতেছি কি অবস্থা, একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভিতরে সবকিছু রকি চেক করছে এবং হৃদয় ভাই দেখতেছিল। আর লাস্ট ফিনিশিং আমি আবারও চেক করব। একটি ফোন বাই করার সময় অবশ্যই ফোনের যে অরিজিনাল মালিক তার কাছ থেকে ভালোভাবে ডকুমেন্ট কয়টা বুঝে নিতে হবে এবং সে কত বছর ফোনটা ইউজ করতেছে, ফোনটা কি কন্ডিশনে আছে, সবকিছু দেখে নিতে হবে। এজন্য ফোন সম্পর্কে যে ভালো বোঝে অবশ্যই তাকে সাথে করে নিয়ে যেতে হবে, এতে সে ফোন ভালোভাবে দেখে শুনে নিতে পারবে। যেমন আমরা এসেছিলাম, ফোনে ওয়াটারপ্রুফ আছে নাকি সবকিছু আমরা ম্যানুয়ালি চেক করে নিছি এবং ভালোভাবে দেখে 100% পেয়েছি। তারপরে শিওর হয়ে আমরা ফোনটা নিয়েছি। এখন টাকা পেমেন্ট করার সময় চলে আসে, এজন্য আমরা ভালোভাবে, আমি আর নাইম ভাই টাকাগুলো ভালোভাবে গুনে নিচ্ছিলাম। টাকাগুলো ভালোভাবে গুনে নেবার পর আমরা পেমেন্ট করি। তারপর ভাইরাও আরেকবার করে টাকা কয়টা গুনে নিল। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ অ্যাডাপ্টার কিনে নেওয়া লাগবে। সবশেষে আমরা ঘাটে চলে আসি। এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল এবং আমরা বোটে উঠে পড়ি। বোটে উঠতে উঠতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, তারপরেও আমাদের এখানে প্রায় 10 মিনিট ওয়েট করতে হয়েছিল, আরো প্যাসেঞ্জার নিবে, এই জন্য 10 মিনিট পর আমাদের বোটটা ছাড়ছিল।
রাইট হয়ে গেছে, আমরা প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে নৌকার উপরে, দেখি আর কত লাগে। এরপর আমরা চলে আসলাম কুষ্টিয়াতে। কুষ্টিয়ায় এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপরে আবারও রওনা দিব বাসার উদ্দেশ্যে। আমরা কুষ্টিয়ায় সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমরা হালকা পাতলা খাবারের পর আবার রওনা দিব চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। আমরা যখন যাই তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় খাবার শেষ বা শেষের দিকে ছিল। তারপর আমরা এখানে হাত মুখ ধুই, ফ্রেশ হই এবং খাবার টেবিলে যাই। এই হোটেলের সার্ভিসটা এত খারাপ ছিল বলার বাইরে। এদের কাছে যে খাবার ফুরাই গেছে বা শেষ দিকে বা নাই সেটা আমাদেরকে জানাই নাই। আমাদেরকে নান এবং নেহেরি দিছে, বাট নেহেরি তো বলা যায় না, স্যুপ বা জাস্ট ঝোল, একদম চিকন হাড় এবং ঝোল। তো আমরা বলার পর সে বলতেছে যে লাস্ট পর 950 টাকা। না না 950 টাকা, 950 টাকা। আমাদের বিল ঠিক আছে, বাট তুমি কি খাইলে কাকা বলো তো? আমি মেহেরের নামে হ্যাঁ ভাই আমাদের ডাইল থইয়ে দিল হচ্ছে 950 টাকা, ঠিক আছে। সততা হোটেলে কোনো সততা নেই। যাই হোক, ওদের কাছে যে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই সেটা আমাদেরকে বলে নাই। আমাদের এক প্রকার আমাদের উপরে স্ক্যাম হয়েছে আমাদের সাথে। যাই হোক, এটা বিষয় না। আর আমাদেরকে বলে যে টাকা কম দিতে। আমরা টাকা কম দিব কেন? আমরা যেটা নিগাল টাকা সেটা দিব। তারা নাই আমাদের সাথে স্ক্যাম করছে, আমরা তো আর করবো না। আমাদের চুয়াডাঙ্গা জেলায় নান এবং নেহারি খুব একটা ভালো পাওয়া যায় না। নান এবং নেহারি খেতে হলে যেতে হবে মেহেরপুর জেলায়, ওইখানে একদম বেস্ট পাওয়া যায়। তো ইনশাল্লাহ একদিন যাব আর আপনাদেরকে শেয়ার করব সেটা ব্লগের মাধ্যমে। বড় ভাই, খালি ইনশাল্লাহ দেখা হবে না আসলে। চুয়াডাঙ্গা গেলে এসেন, দেখা করেন। চুয়াডাঙ্গা ঘুরবো নি, আপনাদের কুষ্টিয়াতে ঘুরলাম। কুষ্টিয়া থেকে নাইম ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য আবারও রওনা দিয়ে দিলাম। রোড ভিজে ছিল, এই জন্য আমরা সাবধানে গাড়ি ড্রাইভ করে বাসাবানে ব্যাক করতেছিলাম। আর আমাদের একটা চিন্তা মাথায় ছিল, যেন বৃষ্টি শুরু না হয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেলে ফেসে যাব। ডান থামে, ডান থামে, ডান থামে, লাগা। এখন বাজে হচ্ছে 9টা 58। মানে আজকে যে কবার ভিজলাম তার ঠিক নেই। আমাদের অবস্থা, জামা টামা ভিজে একদম শেষ অবস্থা, কাহিল। দেখার মতো নেই, একদম দেখার মতো নেই। চলেন চলেন, জামা টামা সব ভিজে শেষ। রকির গেঞ্জি ভিজিনি কেন? রকির গেঞ্জি ভিজিনি, আর আমরা পয়সা দিয়ে কিনেছি, মাথা পর্যন্ত মুছলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের চুয়াডাঙ্গা টু পাবনার বাইক জার্নি। কেমন লাগলো রাইড কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি যেহেতু নিউ ব্লগ করতেছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এখানে শেষ করতেছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।